ঈদ মোবারক। আগামী ঈদের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি অল স্পোর্ট এবিপিতে। এবং আগামীকাল ঈদের দিন খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটতে চলেছে। ডেফিনেটলি বাংলাদেশ উইমেন্স টিম তারা তাদের সাফ চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করার মিশনে গোয়াতে নামছে। মালদ্বীপসের এগেনস্টে গ্রুপ বি পর্বে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচটা খেলবে বাংলাদেশ সময় রাত 8টায়, এবং টি স্পোর্টসের পর্দায় সেই ম্যাচটা সরাসরি দেখতে পারবেন। এর সাথে ইউটিউব চ্যানেলেও টি স্পোর্টসের, সেখানেও কিন্তু আপনারা ম্যাচটা সরাসরি দেখতে পারবেন। এখন ঈদের দিন আমরা এই ম্যাচটা যেহেতু দেখবো, ডেফিনেটলি আমাদের জন্য ঈদের আনন্দটা ডাবল করার জন্য বাংলাদেশের কাছ থেকে জয় ছাড়া অন্য কোনো এক্সপেকটেশন ডেফিনেটলি নেই। এবং এই মালদ্বীপস দলটা তারা তাদের প্রথম ম্যাচ 25 তারিখ খেলে ফেলেছিল, অর্থাৎ মাত্র 2 দিনের গ্যাপ দিয়ে তারা তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে। দে উইল বি আ বিট টায়ার্ড, ডিমোরালাইজড। ইন্ডিয়ার সঙ্গে 11-0 গোলে মালদ্বীপসের এই মেয়েরা হেরেছিল, এবং সেখানে তাদের বেশ কিছু উইকনেস আমাদের চোখের সামনে পড়েছে। মালদ্বীপস তাদের মিডফিল্ড কন্ট্রোল খুব একটা ভালো নয়, তাদের ডিফেন্ডাররা খুব একটা ভালো তাদের পজিশনিং ধরে রাখতে পারেনি, এবং গোলকিপিংয়ে তাদের বিরাট বড় একটা ঘাপলা রয়েছে বা ঘাটতি রয়েছে, যে সুযোগটা নিয়ে ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে মনে হচ্ছিল যে তারা শর্ট করলে যেন গোল হয়ে যাবে, কিপার যেন থেকেও নেই, ইনভিজিবল একটা ব্যাপার। তো সেভাবে করে কিন্তু ইন্ডিয়া 11টা গোল তাদের এগেনস্টে দিয়েছে। সো বাংলাদেশেরও টার্গেট আমার কাছে মনে হয় যে অনেক গোলের ব্যবধানে জেতা, এবং বাংলাদেশ ডেফিনেটলি সেই পরিকল্পনাটা নিয়েই নামবে। কারণ পিটার বাটলার তিনি কিন্তু রিলেন্টলেস একজন হেড কোচ, এবং তিনি ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় বাংলাদেশের মেয়েদেরকে এনকারেজ এভাবেই করবেন যে আমরা এশিয়ান কাপে যখন মূল পর্বে খেলতে গিয়েছিলাম, সেখানে শক্তির বিচারে আমাদের চেয়ে 100 র্যাঙ্কিং উপরের দলের সাথে আমাদের খেলতে হয়েছে, ওয়ার্ল্ডের বেস্ট টিমগুলোর সাথে আমাদের খেলতে হয়েছে। সুতরাং সেই জায়গাটায় আমাদের ডিফেন্সিভ অ্যাপ্রোচটাই থাকার কথা, গোল যত কম কনসিড করা যায় সেটা নিয়ে আসলে কনসেন্ট্রেশনটা মেনলি ছিল। বাট এই ধরনের সাফ টুর্নামেন্টে আমার মনে হয় বাংলাদেশ তাদের এক্সপ্লোসিভ অ্যাটাকিং গেমটাই খেলার চেষ্টা করবে, এবং সেই এক্সপ্লোসিভ অ্যাটাকিং গেম খেলার জন্য যেই রসদটা দরকার, যেই ধরনের লাইন আপ দরকার, যে ধরনের প্লেয়ার দরকার, সেই প্লেয়ারগুলোকে কিন্তু পিটার বাটলার তার এই স্কোয়াডের মধ্যে রেখেছেন। আমরা বাংলাদেশের ওভারঅল স্কোয়াডটা ডান দিকে রাখছি, এবং সেই সাথে আপনি শুধু ফরওয়ার্ড লাইনটা দেখেন যে সেখানে কাদেরকে রাখা হয়েছে। ডেফিনেটলি আমাদের ঋতুপর্ণা চাকমা আমাদের মেইন ফোকাল পয়েন্ট হিসেবে আছেন। তিনি লেফট উইংটায় তিনি ডেফিনেটলি খেলবেন। তহুরা খাতুন, উমহেলা মার্মা, সুরভি আকন্দ প্রীতি, শাহিদা আক্তার রিপা, সাগরিকা এবং শামসুন নাহার জুনিয়র, অর্থাৎ ফ্ল্যাঙ্ক থেকে খেলতে পারেন এরকম একাধিক প্লেয়াররা রয়েছেন, এবং সেই সাথে তহুরাকে এবং সাগরিকাকে, দুজন সেন্টার ফরওয়ার্ডকেও কিন্তু এই স্কোয়াডের মধ্যে রাখা হয়েছে। সো খুবই অ্যাটাকিং মাইন্ডেড একটা অ্যাপ্রোচে যেতে পারেন চাইলে পিটার বাটলার এই জায়গাটার মধ্যে, এবং আমার কাছে মনে হয় বাংলাদেশ তাই করবে। তারা ডেফিনেটলি ওই এশিয়ান কাপে মূল পর্বে যখন খেলছিল, সেখানে কিন্তু আমরা মূলত 5 at the back অনেক সময় খেলেছি। সো সেই জায়গা থেকে ডেফিনেটলি উইল কাম ব্যাক। আমরা মোস্ট লাইকলি 4 at the back যাবো, দুজন সেন্টার ব্যাক থাকবেন। নতুন কিছু চেঞ্জ হয়েছে এই দলটার মধ্যে। সেখানে ক্যাপ্টেন্সির একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। আফিদা তাকে কিন্তু ক্যাপ্টেন্সি থেকে রিলিভ করা হয়েছে, মারিয়াম আন্দাকে নতুন করে ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়েছে। সুতরাং এই জায়গাটার মধ্যেও একটা চেঞ্জ, এবং তার মানে এটাও যে হয়তো আফিদাকে কয়েকটা ম্যাচ বিশ্রাম দিয়েও পিটার বাটলার আসলে দেখতে পারেন, কারণ এখানে কিন্তু বেশ কিছু ভালো প্রমিসিং সেন্টার ব্যাকসরা রয়েছেন। এবং আপনার টিমে যদি শামসুন্নাহার সিনিয়রও থাকেন, কোহাতি কিস্কুও থাকেন, তাহলে কি তাদের দুজনকেই আপনি পেয়ার হিসাবে খেলিয়ে দিবেন, নাকি আফিদা এবং সেই সাথে শামসুন্নাহার সিনিয়র এই দুজনকে দিয়ে আপনি সেন্টার ব্যাক পেয়ারিংটা করবেন? সেটা একটা প্রশ্নের জায়গা থাকতে পারে। সো এমনও হতে পারে আফিদা কুড বি আ রোটেশনাল অপশন। মালদ্বীপ যেহেতু তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ, এই জায়গাটার মধ্যে এমনও হতে পারে সিনিয়র ডেবিউ পেয়ে যেতে পারেন অর্পিতা, যিনি কিনা আন্ডার 20 দলটার ক্যাপ্টেন হিসেবে তিনি কাজ করছিলেন। সো দেখা যাক, বেশ কিছু অপশনস রয়েছে সেন্টার অফ দ্য ডিফেন্সে কাজগুলো করার। লেফট ফ্ল্যাঙ্কে আমার মনে হয় যে শিউলি আজিমকেই আমরা দেখতে পাবো, এবং রাইট ফ্ল্যাঙ্কে যেহেতু নবীরন ইনজুর্ড রয়েছেন, সাধারণত আমরা তাকেই দেখি। তার জায়গায় সুরভি আক্তার আফরিন, তাকে হয়তো আমরা দেখতে পারি রাইট ব্যাক পজিশনটায়। মিডফিল্ডে খুব একটা অন্যরকম সমস্যা নেই, দ্য সেটেলড মিডফিল্ড। মারিয়াম আন্দা থাকবেন সেখানে, এবং মনিকা চাকমা তিনিও থাকবেন। এই দুজনই মূলত বাংলাদেশের মিডফিল্ডের দুই ইঞ্জিন, এবং তাদেরকেই সবচেয়ে বেশি সময়ে আমার মনে হয় পিটার বাটলার দেবেন মিডফিল্ডে। এবং তাদের সঙ্গে অ্যাটাকিং মিড হিসেবে যদি আরও একজনকে খেলানো যায় সেটাও খুব ভালো হবে, এবং আমার কাছে মনে হয় যে সেখানে মমিতা একটা রোল প্লে করতে পারেন, কারণ তিনি কিন্তু ওই আন্ডার 20 যেই এশিয়ান কাপ মূল পর্বটা হচ্ছিল সেখানে মিডফিল্ডে খেলেছেন, খারাপ খেলেনি, ভালো খেলেছেন। এবং সেই সাথে আমরা যদি চিন্তা করি হালিমাকেও মিডফিল্ডে আসলে নিয়ে আসা যেতে পারে সেই জায়গায়। বাট উইং পজিশন এবং ফরওয়ার্ড পজিশন সেখানে কিন্তু একাধিক অপশনস রয়েছে। আমার কাছে মনে হয় রাইট উইংয়ে সুরভি আকন্দ প্রীতি এবং শামসুন্নাহার জুনিয়রের মধ্যে একটা কম্পিটিশন হবে যে কে আসলে স্টার্ট
স্টার্ট করবেন। আমার মনে হয় শামসুন নাহার জুনিয়রকে স্টার্ট করানো হবে এবং লেফট ফ্ল্যাঙ্কে ঋতুপর্ণ চাকমা থাকবেন এবং একদম মাঝখানে সেন্টার ফরওয়ার্ড হিসেবে তহুরাকে দিয়ে স্টার্ট করানো হবে, পরবর্তীতে হয়তো সাগরিকা তিনি খেলতে নামবেন। সো এই হবে আমার মনে হয় বাংলাদেশের 11টা। 4 এট দ্য ব্যাক, মিডফিল্ডে 3 জন এবং ফরওয়ার্ড লাইনে 3 জন নিয়ে বাংলাদেশ কালকে মালদ্বীপসকে অ্যাটাক করবে এবং প্রচুর সাবস্টিটিউশনস হবে, যেহেতু 2 দিন পরপরই খেলা। আগামীকাল ঈদের দিন বাংলাদেশের ফার্স্ট ম্যাচ, তারপর 2 দিন ব্রেক নিয়ে 31 তারিখে ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশের সেকেন্ড ম্যাচ, এবং সেটাই আমার মনে হয় যে গ্রুপের যে চ্যাম্পিয়ন কোন দল হবে সেই নির্ধারণী ম্যাচটা হবে সেটাই। এবং পরবর্তীতে এমনও হতে পারে যে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশ ফাইনালেও আবার তাদের দেখা হলেও হয়ে যেতে পারে, বাট অত দূর পর্যন্ত না যায়। আমার কাছে মনে হয় যে ঈদের দিন আগামীকাল আমরা ইন্টেন্সিটি নিয়ে বসবো, খেলাটা দেখবো রাত 8টায় বাংলাদেশ ভার্সেস মালদ্বীপস। এবং পিটার বাটলার তিনি যে তার ওই এশিয়ান কাপের ওই ট্যাকটিক্যাল ডিফেন্সিভ নয়েন্স থেকে বের হয়ে এসে বাংলাদেশের ওই অ্যাটাকিং চেহারাটা নিয়ে আসবেন, আমরা যেটা দেখতে অভ্যস্ত সাধারণত এই সাফ লেভেলে, যে বাংলাদেশ প্রতিপক্ষকে ধ্বংস করে দিচ্ছে, গোলের বন্যায় ভাসিয়ে দিচ্ছে, সেরকম একটা গোল বন্যা আমরা নিশ্চয়ই আগামীকাল চাইবো বাংলাদেশের কাছ থেকে। এবং ওভারঅল যেই 11টা রয়েছে বা যে স্কোয়াডটা রয়েছে সেখানে কিন্তু বেশ কিছু ভালো পোটেনশিয়াল প্লেয়ার্সরা রয়েছেন। আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে যারা সিনিয়র ক্যাম্পেইনাররা ছিলেন, যারা গত সাফ মিশনে দলের ক্যাপ্টেন্সি করেছিলেন বা যারা স্কোয়াডের সঙ্গে ইনভলভ ছিলেন, সাবিনাদের কথা বলছিলেন, মাসুরার কথা বলছিলেন অনেকে, তারা আসলে নেই, যে সেটা কি বাংলাদেশ মিস করছে কিনা তাদেরকে। আই উড সে যে ডেফিনেটলি এক্সপিরিয়েন্সের তো আসলে কোনো অল্টারনেটিভ নেই, এক্সপিরিয়েন্সকে তো মিস করতেই হয়। বাট আপনি দেখেন পিটার বাটলার কতটা স্ট্রিক্ট একজন হেড কোচ, তিনি ডিসিপ্লিনারি ইস্যুর কারণে বা ল্যাক অফ এফোর্টের কারণে তিনি কিন্তু স্বপ্না রানীর মতো ক্রিয়েটিভ প্লেয়ারদেরকেও দল থেকে বাদ দিয়ে দিয়েছেন। তিনি, সেটা কিন্তু কোনো ইনজুরি ইস্যু ছিল না, ইট ওয়াজ দ্য অ্যাটিটিউড, বিহেভিয়ার, ডিসিপ্লিন, এই ইস্যুর কারণে। সো পিটার বাটলার রিলেন্টলেস। এখন ঋতুপর্ণ চাকমাও যদি একদিন ওই ডিসিপ্লিনের বাইরে চলে যান, তাকেও কিন্তু পিটার বাটলার বাদ দিয়ে দিবেন, মানে হি ওয়ন্ট থিঙ্ক টুয়াইস। সো তার টিমে থাকতে হলে আপনার ওই যে তার ওয়েল ডিসিপ্লিন থাকার যে বিষয়টা, সেটা আপনার এনশোর করতেই হবে। সো ওই জায়গা থেকে তিনি আসলেই কোনো ধরনের ছাড় বা কম্প্রোমাইজ করেন না। তো যেহেতু এই ব্যাপারটা হয়েই গেছে, এ কারণে আমি আসলে মনে করি না যে ওই পুরনো ব্যাপার নিয়ে আসলে চিন্তা ভাবনা করা উচিত। বাংলাদেশের সিনিয়র উইমেন্স ন্যাশনাল টিম এটাই, এবং এখান থেকেই হয়তো এই সুযোগটাই নিয়ে অনেক নতুন প্লেয়ার যারা আন্ডার 20 লেভেলে খেলেছেন তারা একটু বেশি এক্সপোজার পাবেন, এবং আমার মনে হয় যে বাংলাদেশের উইমেন্স ফুটবলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তারাই একটা বড় রোল প্লে করবেন। আপনারা এক্সপেকটেশন কি করছেন? বাংলাদেশ কি ইন্ডিয়ার চেয়েও বেশি গোল মালদ্বীপসকে দিতে পারবে কিনা জানিয়ে দিন কমেন্ট করে, এবং সেই সাথে বাংলাদেশের স্টার্টিং 11টা কেমন হতে পারে, খেলার স্ট্র্যাটেজি ট্যাকটিক্স কেমন হতে পারে, সেটা নিয়েও আপনাদের মতামত জানিয়ে দিবেন কমেন্টে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।